সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করছি দ্বিতীয় খণ্ডর পাঠ 7 তৃতীয় অধ্যায়ের প্রসব পরবর্তী সংক্রমণ প্রতিরোধ, চিকিৎসা, জটিলতা ও রেফার। গর্ভকালীন যত্নের মাধ্যমে মায়ের স্বাস্থ্যের সর্বোত্তম উন্নতি করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় প্রসব করানো, প্রসবের 3টি ধাপ যথাযথ যত্ন সহকারে ব্যবস্থা নেওয়া। প্রথম ধাপ, প্রয়োজন না হলে পিভি না করা। দীর্ঘস্থায়ী বা 18 ঘন্টার বেশি প্রথম ধাপের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া। প্রথম ধাপটা কি? মাইল্ড লেবার পেইন হবে, তাই না? এবং সেখানে সার্ভিক্সের মুখ ডাইলেট হওয়া শুরু হবে। প্রয়োজন না হলে বারবার হাত ঢুকিয়ে পিভি করা যাবে না, প্রয়োজন হলে শুধু পিভি করতে হবে। এবং এই প্রথম ধাপ দেখা যাচ্ছে ডাইলেট হচ্ছে না বা অল্প মাত্রায় ডাইলেট হচ্ছে, এইটা যদি সর্বোচ্চ 18 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে যায় তাহলে মাকে আমাদের হাসপাতালে রেফার করতে হবে। দ্বিতীয় ধাপ, যৌনিপথে হাত না দেওয়া, টানাটানি না করা, ধাত্রীর হাত ধোয়া। দেখা যাচ্ছে ডাইলেট কিছুটা হয়েছে দ্বিতীয় ধাপে, কিন্তু বারবার বাচ্চা ধরে টানাটানি করা যাবে না এবং বারবার যৌনিপথে হাত দেওয়া যাবে না। যিনি হাত দিবেন উনি যেন অবশ্যই স্টেরাইল মেনটেন করে, ঠিক আছে, হাত ধোয়ার কাজটা করে। তৃতীয় ধাপে তো কি হচ্ছে? দ্বিতীয় ধাপে তো বাচ্চার ডেলিভারি হয়ে গেল। তৃতীয় ধাপে হচ্ছে গর্ভফুল স্বাভাবিকভাবে বের হয়ে আসতে দেওয়া। তৃতীয় ধাপে যথাসম্ভব কম হস্তক্ষেপ করা, প্রসূতিকে অত্যাধিক পরিশ্রম করতে না দেওয়া, অতিরিক্ত রক্তপাত হতে না দেওয়া, গর্ভফুল পরীক্ষা করা। দেখা যাচ্ছে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, ফুল পড়েনি, কিন্তু যিনি ধাত্রী আছেন উনি বারবার চেষ্টা করতেছে ফুলটা টানাটানি করে বের করে। এটা করা যাবে না। প্রসূতিকে বারবার কোদ দিতে বলতেছে, বলে না প্রেশার দিতে, পুশ করতে বলে, বারবার পুশ করতে বলতেছে, এটাও করা যাবে না। মানে যখন বারবার প্রেশার দিতে বলবে তখন তো প্রসূতি তো হয়রান হয়ে যাবে, পরিশ্রম হবে, এটা কম করতে বলতে হবে। অতিরিক্ত রক্তপাত হতে না দেওয়া। রক্তপাতের যে কারণগুলো সেই কারণগুলো আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে কারণগুলো। গর্ভফুল পরীক্ষা করা। কীভাবে গর্ভফুল পরীক্ষা করব? জরায়ুর ভিতরে গর্ভফুলের কোনো অংশ যাতে না থাকে তা নিশ্চিত করা। প্রসবের যন্ত্রপাতি, নিজের হাত, প্রসূতির কাপড় চোপড়, বিছানা ইত্যাদি জীবাণুমুক্ত অবস্থা নিশ্চিত করা। বিশেষ অবস্থায় অ্যান্টিবায়োটিক, অ্যাম্পিসিলিন ক্যাপসুল ব্যবহার করা। কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? পানির থলি ভেঙে যাওয়া 24 ঘন্টার মধ্যে যদি প্রসব না হয়, প্রলম্বিত বা বাধাগ্রস্ত প্রসব যদি হয়, অস্বাভাবিক যৌনি স্রাব যদি থাকে, হাত দিয়ে যদি গর্ভফুল বের করা হয়, ইপিসিওটমি বা পেরিনিয়াম যদি ছিঁড়ে যায়, সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রতিদিন গোসল, মলমূত্র ত্যাগের সময় কুসুম লবণ পানি ব্যবহার করা, স্তন সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ধোয়া এবং রোদে শুকানো কাপড় ব্যবহার করা। পুষ্টিকর খাবার, সবুজ শাকসবজি, পাকা ফলমূল, ডাল, মাছ, মাংস, দুধ, ডিম সাধ্য অনুযায়ী খাওয়া। প্রচুর বিশ্রাম এবং স্বাভাবিক হাঁটাচলা এবং কাজকর্ম করা। এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং যদি 18 ঘন্টা আগে পানি ভেঙে যায় তাহলে মাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে। যৌনি স্রাব যদি থাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ইপিসিওটমি যদি করা হয় অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি পেরিনিয়াম ছিঁড়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। রেফার আমরা কখন রেফার করে দিব? শিশুসহ প্রসূতিকে হাসপাতালে রেফার করুন। স্থানান্তর সম্ভব না হলে সংক্রামিত রোগীকে নিয়ম অনুযায়ী চিকিৎসা করুন। অবস্থা স্থিতিশীল বা উন্নতি দিকে না গেলে রোগীকে হাসপাতালে প্রেরণ করুন। প্রেরণের আগে রোগীর এ পর্যন্ত যা কিছু লক্ষণ চিহ্ন ছিল তা চিকিৎসা দেওয়া হয়েছে, কি সেবা দেওয়া হয়েছে, কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে তা লিপিবদ্ধ করুন। মানে চেকলিস্ট আমরা এটা করে দিতে হবে। তাহলে এই পার্ট থেকে আমরা জানলাম প্রতিরোধ, চিকিৎসা, জটিলতা ও রেফার। পরের পার্ট থেকে জানবো স্তন ফুলে যাওয়ার লক্ষণ, চিহ্ন, ব্যবস্থাপনা ও প্রতিরোধ। আচ্ছা, স্তন ফুলে যাওয়ার লক্ষণ। ব্যথা সহ স্তন ফোলা, স্তনটা ফুলে যাবে, সঙ্গে কি থাকবে? ব্যথা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রসূতিদের বেলা এই অসুবিধা হয়, কারণ শিশুকে বুকের দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি জানে না বলে দুধ জমে যায়। যিনি নতুন মা হয়েছেন উনি তো সঠিকভাবে জানে না যে বাচ্চাকে কতটুকু কীভাবে দুধ খাওয়াতে হবে, তাই না?
সেক্ষেত্রে স্তনটায় ব্যথা হতে পারে, স্তন ফুলে যেতে পারে, কারণ স্তনে দুধ তো জমা হয়। স্তন স্পর্শে গরম অনুভূত হওয়া, স্তনটা যখন স্পর্শ করে দেখবে মা, তখন দেখবে স্তনটা কি হচ্ছে, গরম মনে হচ্ছে। চিহ্ন, সাধারণত প্রসবের 2 থেকে 3 দিনের মধ্যে এটা বোঝা যেতে পারে। স্তন ঝুলে যাওয়ার ব্যবস্থাপনা ও প্রতিরোধ, জন্মের পরপরই শিশুকে শাল দুধ চুষতে দিন। যদি স্তনে বেশি ব্যথা না থাকে এবং শিশু বোটা চুষতে না পারে, তাহলে শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে। স্তন থেকে সমানভাবে দুধ খাওয়াতে হবে, কারণ একটি মাত্র স্তনের দুধ খাওয়ালে অন্যটি ফুলে থাকবে এবং ব্যথা হবে। দেখা যাচ্ছে মা বারবার শুধু ডান পাশের দুধটাই খাওয়াচ্ছে, বাম পাশের দুধটা খাওয়াচ্ছেন, এরকম হয় না অনেক সময়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শিশুর দুধ খাওয়ানোর পর স্তন ফোলা থাকলে গরম পানি ভেজা কাপড় দিয়ে খেয়াল রাখতে হবে। মাকে বলতে হবে যে তিনি যেন শিশু চাইলেই দুধ খাওয়ান। স্তন শক্ত হয়ে যাওয়ার কারণে শিশু দুধ চুষতে না পারলে গরম পানিতে ন্যাকড়া ভিজে স্তনে সেঁক দিন এবং আস্তে আস্তে দুধ চেপে বের করে নিন। এভাবে কিছু পরিমাণ দুধ গেলে বের করার পর শিশুকে স্তনে লাগান। স্তনে সেঁক দেওয়ার পর 2 হাতে চেপে দুধ বের করার পদ্ধতি মাকে শিখিয়ে দিন, যাতে স্তনে কোনো আঘাত না লাগে, আঘাতের ফলে স্তনে কোনো ফোড়া না হতে পারে। ব্যথার ট্যাবলেট, যদি ব্যথা অতিরিক্ত মাত্রা হয় তাহলে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দিতে পারবো মাকে। স্তন ফুলে যাওয়ার প্রতিরোধ সম্পর্কে মাকে শিক্ষা দিন। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলুন। মা ও শিশুর সঠিক অবস্থান এবং স্তনে দুধ সংযোজন ঠিক করে দেওয়া, শিশুকে উভয় স্তন চুষতে দেওয়া, জন্মের পরপরই শাল দুধ খাওয়ানো শুরু করা, খাওয়ার জন্য কেঁদে ওঠা মাত্র শিশুকে স্তন চুষতে দেওয়া, গরম পানিতে কাপড় ভিজিয়ে সেঁক দেওয়া, মা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর এবং পানিজাত খাবার খাবেন, প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি বা পানীয় খেতে বলা, ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া। তাহলে এই পার্ট থেকে আমরা কি জানলাম? স্তন ফোলা লক্ষণ চিহ্ন ব্যবস্থাপনা। এবার পার্ট নাম্বার 9, স্তনের বোটা ফেটে যাওয়া, ক্র্যাকড নিপল আমরা যেটা বলি, ক্র্যাকড নিপল, এর লক্ষণ চিহ্ন ব্যবস্থাপনা। সাধারণত নিম্নলিখিত কারণে স্তনের বোটা ফেটে যেতে পারে: শিশু স্তন চুষতে কিংবা সংযোগ ঠিক নেই, সাবান দিয়ে বারবার বোটা পরিষ্কার করা, ছত্রাক সংক্রমণ। লক্ষণসমূহ: শিশু স্তন চষার সময় মা ব্যথা পাবেন, অনেক সময় স্তনের বোটা লাল হয়ে যায়, কোনো কোনো সময় স্তনের বোটা ফুলে যেতে পারে। চিহ্ন: বোটায় ফাটা আছে, স্তনের বোটায় পুঁজ হতে পারে। ব্যবস্থাপনা ও রেফার: বোটায় ঘা হলে বা মা অতিরিক্ত ব্যথা পেলে 24 ঘন্টা পর্যন্ত শিশুকে মায়ের বুকে দুধ চুষতে না দিয়ে দুধ গেলে বের করে চামচ দিয়ে খাওয়াতে হবে। স্তনে দুধ বেশি জমে গেলে চেপে বের করে ফেলে দিতে হবে। দুধ খাওয়ানোর পর বোটা পেছনের দুধের প্রলেপ দিয়ে দিন, বোটার পেছনে দুধের প্রলেপ দিয়ে দিতে হয়। প্রয়োজনে ছত্রাকনাশক মলম ব্যবহার করুন। বেশি ব্যথা হলে প্যারাসিটামল খেতে হবে। উন্নতি দেখা না দিলে ডাক্তারের কাছে রেফার করতে হবে। সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। টয়লেট ব্যবহারের পর শিশুর পায়খানা পরিষ্কারের পর হাত ভালোভাবে সাবান বা ছাই দিয়ে ধুতে হবে। দেখা যাচ্ছে মা বাচ্চাকে পরিষ্কার করে দিচ্ছে, ওই হাতটা নিজের স্তনে দিচ্ছে, তাহলে কী হবে? ইনফেকশন ছড়া যাবে না? এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবার হচ্ছে পার্ট নাম্বার 10, স্তনের ফোড়া অ্যাবসেসের লক্ষণ চিহ্ন ব্যবস্থাপনা ও রেফার। আক্রান্ত স্থানে ব্যথা হয়, মা কষ্ট অনুভব করেন, স্তন দুধে পণ্য থাকে, ফুলে যায়, জ্বর ও কাঁপুনি হতে পারে, মায়ের মাথা ব্যথা বা শরীর ব্যথা থাকতে পারে। চিহ্ন কি? স্তনের এক অংশের চামড়া লাল ও চকচকে দেখায় ও স্পর্শে গরম অনুভূত হয়। স্থানটি নরম পুঁজ দ্বারা ভরে থাকে। শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ব্যবস্থাপনা: স্তনে যাতে দুধ না জমে সেজন্য সম্ভব হলে শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকুন। অতিরিক্ত ব্যথা
বিরত থাকুন না, মানে যদি দুধ না জমে সেই জন্য বারবার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। অতিরিক্ত ব্যথা হলে অন্য বুকের দুধ শিশুকে খাওয়াবেন। আক্রান্ত বুকের দুধ চেপে বের করুন। ফোড়া ভালো হলে সেই স্তন থেকে আবার দুধ খাওয়াবেন। বুকের দুধ গেলে বের করা পদ্ধতি মাকে শিখিয়ে দিন। দুধ বের করার সময় যাতে কোনোরূপ আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখুন, কারণ আঘাতের ফলে স্তনে আবারও ফোড়ার আকার ধারণ করতে পারে। স্তনে ফোড়ার লক্ষণ চিহ্ন দেখা দেওয়া মাত্রই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা হাসপাতালে রেফার করতে হবে, কারণ অপারেশনের মাধ্যমে পুঁজ বের করে অ্যান্টিবায়োটিক দ্বারা ব্যবস্থাপনা দিতে হবে। জটিলতা: মা অসহ্য ব্যথায় কষ্ট পেতে পারেন, ফোড়া গলে গিয়ে পুঁজ এমনকি দুধও বের হতে পারে। ব্যথার কারণে মাকে স্তন্যদানে অক্ষম হতে পারেন। শিশু স্তন পান করলে দুধের মাধ্যমে শিশুর পেটে জীবাণু প্রবেশ করতে পারে, সঠিক ব্যবস্থাপনা না দিলে স্তনে ঘা হতে পারে। তাহলে আজকে আমরা এই পার্ট 10, 9, 8 এবং 7 এই 4টা পার্ট পড়ে আসবো। আগামী দিনে এটা মুখস্থ করে আসবেন। ধন্যবাদ সবাইকে। আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আজকে দেখো ক্লিন্ডামাইসিন নিয়ে আলোচনা করছি। ক্লিন্ডামাইসিন বাজারে পাওয়া যায় 150 mg, 300 mg ক্যাপসুল ট্যাবলেট। আচ্ছা, ইন্ডিকেশন কি? সিভিয়ার RTI, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, SSTI, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন। 3 নম্বর হচ্ছে UTI, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইন্ট্রা অ্যাবডোমিনাল অ্যাবসেস, PUD, PID, pelvic inflammatory disease, dental infection, severe RTI, respiratory tract infection, SSTI, skin and soft tissue infection, UTI, intra-abdominal abscess, PID, pelvic inflammatory disease, and dental abscess বা dental infection। লেখা হলে বলবো। ফর্মে চলে যাচ্ছি। দেখো ডোজেস ফর্ম কি? দেড়শো থেকে 300 mg 2 times daily। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে as severe infection 3 to 4 times daily। Any hyper sensitivity
প্রেগন্যান্সি ক্যাটাগরি, নট ক্লাসিফাইড। এটা কোনো ক্লাস নাই। ব্র্যান্ড নেম কি দেখো, ক্লিনামাইসিন, ক্লিওসিন। ক্লগনাসিলিন, ক্লগনাসিলিন বাজারে পাওয়া যায় 250 mg, 500 mg, ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন। 125 mg পার 5 ml সিরাপ। ইন্ডিকেশন কি দেখো, ইন্ডিকেশন নিউমোনিয়া, দুই নম্বর হচ্ছে বার্ন, পুড়ে যদি যায়। 3 নম্বর ম্যানিনজাইটিস। 4 নম্বর হচ্ছে সাইনোসাইটিস। 5 নম্বর হচ্ছে সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস। 6 নম্বর হচ্ছে অ্যাবসেস। 7 নম্বর হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। সার্জিক্যাল প্রোফাইল্যাক্সিস, abscess, post operative management. 3 or 4 times daily. Pregnancy category B. Pregnancy category কি? B. Brand name. Flubex, Filopen। তাহলে আগামী দিনে এই দুটো ড্রাগ এবং এই পড়াগুলো পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে।